ফাল্গুনের নরম গোধূলিটা নিজের মতো করে ছাদটাকে গিলে নিয়েছে। গোধূলির কমলা রং আকাশে ছড়িয়ে পড়েছে মেঘের গালে গালে। একটু দূরে ঝরা পাতা মেহগুনির গাছ, সেখানে মগডালে বসে কোকিলের কুকু করছে। সেই শব্দ ছাড়া পুরো ছাদ জুড়ে পিনপতন নীরবতা নেমে এসেছে। তন্মধ্যে জুতার খসখসে শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালাম। তাকাতেই পিছন দিকে থেকে থাকা মানবের দৃষ্টি পড়ল। কালো গ্যাবাটিংয়ের উপর আকাশি কালোর শার্ট ছেড়ে দিয়ে পরা, হাতা ফোল্ড করা, শ্যামবর্ণের হালকা লোমশ কবজিতে কালো হাতঘড়ি, কপালের উপর দিয়ে ভ্রুতে ঝুঁকে আছে ঝাঁকড়া চুল। দৃষ্টি সরিয়ে মাথাটা নিচু করলাম। পায়ে ঝকঝকে সাদা কেয়ার্স, এক হাত পকেটে গুজে বাঁধা, আমার দিকেই শটান দাঁড়িয়ে। সামনের ব্যক্তি বুঝি নীরবতা পছন্দ হলো না, তবে অমায়িক গলায় বলল, ছাদটা খুব সুন্দর, ঘুরে ঘুরে দেখছিলাম। আপনি? আমি মাথা তুলে উত্তর বললাম, মিহি ভাইয়ার ছোট বোন। ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলল, ওহ, ঝিনুকের ননদ। হুম। পকেটে এক হাত গুজে হাঁটতে হাঁটতে চেয়ার টেবিলে পাতা সেদিকে যেতে যেতে বললাম, আমি নাবিলা মাহমুদ, ঝিনুক আমার ফুফাতো বোন। আমি রসকসহীনভাবে বলি, জানি। ঘুরে আমার দিকে তাকালো, হাস্যোজ্জ্বল মুখেই বলল, আপনাদের পদ্মচরটা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের ওদিক থেকে অনেকেই কাঞ্চন পার্কে ঘুরতে আসে। আমার অবশ্য আগে আসা হয়নি, দুজন ফ্রেন্ডের জোড়াজুড়িতে এই প্রথম আসছি। তবে মানতে হবে স্পটটা মন্দ নয়। তবে শুনলাম এই সিজন থেকে বর্ষার সিজনটা নাকি বেশি সৌন্দর্যে আবৃত, মনোমুগ্ধকর থাকে। আসলে বলতে গেলে আমাদের বাড়ির কাছে রোজ আসতে যেতে যখন দেখা যায়, তখন সেই বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকে না। আমাদের কিছু ডাল ভাতের মতন আলাদা করে স্পেশাল কিছু মনে হয় না। আমার কাঠখোট্টা উত্তরে মিস্টার নাবিল চোখ নামিয়ে হাসল, বলল, ঠিক বলেছেন। থেমে মনে করার ভঙ্গিতে বলল, ওহো, আপনার নামটাই তো জানা হলো না। নামটা বলতে গিয়েও থেমে যাই। মাথার মধ্যে তড়িৎ প্রবাহে দুষ্টুমি কিলবিল করে উঠল। দুইটা আঙুল থুতনিতে চেপে চটপট বললাম, দেখি বিয়াই কতটা বুদ্ধিমান। পরপর দুই হাত আড়াআড়িভাবে বুক ভাঁজ করে সামনের নাস্তার দিকে ইশারা করে ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বললাম, সামনের নাস্তার একটা আইটেমের মধ্যে আমার নামটা লুকিয়ে আছে। এবার বুঝে নিন, বলুন তো চট করে। মিস্টার নাবিল মাহমুদ কিছু পল ভাবুক ভঙ্গিমায় সেদিকে তাকিয়ে রইল। অতঃপর ফট করে আঙুলের থোকা থেকে একটা আঙুর ছিঁড়ে মুখে পুরল। চিবোতে চিবোতে বলল, আঙুর বা আঙুরি। মেজাজ আমার চটল। থমথমে মুখ মাথা নেড়ে না বোঝাই। উনি পুনরায় কমলার কোয়া হাতে নিয়ে সেম কায়দায় মুখ দিয়ে বললেন, কমলা? না। আর নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। ফুস করে উঠে বললাম, আমাকে কি আপনার এতটাই আন্টি টাইপের লাগছে? কিসের আন্টি টাইপের? সেকালের নাম বলে যাচ্ছেন। আমি ঠোঁট চেপে হাসি নিয়ে ভদ্রলোকটা আমাকে থামিয়ে দিল। ওয়েট ওয়েট ম্যাম, 1 সেকেন্ড। তারপর তর্জনী তুলে ছাদ ঘেঁষে থাকা মেহগনি গাছের দিকে ইশারা করে দেখিয়ে বলল, ওটা কি? শীতে পাতা ঝরা শূন্য হয়ে দাঁড়িয়ে আছে মেহগনি গাছটা। আমি মুখ গোছ করে বললাম, মেহগনি গাছ। আরও কিছু আছে দেখুন। আচমকা হওয়ার ঝাপটার মুখে এসে মুখের উপর থাকা শর্ট হেয়ার উড়িয়ে দিল। কানের পিঠে চুলগুলো গুজে নেই। ঠিক তখনই মগডালে বসে থাকা কোকিলটা আবার ডাক দিল, কু কু করে। গোধূলির নরম আলোয় সেই ডাকটা অকারণে আরও কোমল, আরও গভীর শোনালো। আমি একবার কোকিলের দিকে তাকালাম, তারপর চোখ ফেরালাম মিস্টার নাবিলের দিকে। লক্ষ্য করলাম জোড়া ভ্রু তার, ডান ভ্রুতে একটুখানি কাটা দাগ। অদ্ভুতভাবে দাগটা তার শ্যামলাবর্ণ চেহারায় একটা আলাদা ভারী সৌন্দর্য এনে দিয়েছে। চোখ নামিয়ে নেই তৎক্ষণাৎ, পরপরই মস্তিষ্ক বিদ্রুপ করে উঠল, শাসিয়ে উঠল। এটা আবেগের বয়স, আর এই আবেগের বয়সে কাককেও কোকিল মনে হয়। মিষ্টি, থাম ভাই, ভুলেও ক্রাশ খাস না। আর মনে রাখ, বসন্তের কাব্য সবার জন্য নয়। সাতরঙা প্রজাপতির ভাবনাকে মনে মনেই ঝেড়ে ফেললাম। আগের ফর্মে ফিরে প্রত্যুত্তরে বললাম, কোকিল প্লিজ, এবার
আবার বলতে যাবেন না আমার নাম কোকিলা। ঠোঁট চৌড়া করে হাসল, বলল, মেহগনি গাছের ডালে শুধু কোকিলকেই দেখলেন? পাতা শূন্য কচি পাতা সবে গজাতে শুরু করা গাছে শুকনো ফল কিন্তু দু একটা আছে। তো মেহগনি ফল কেমন হয় জানেন? কখনো ধরেছেন? হুম, তেতো হয় খুব। রাইট। আমি তো বলতে চাইছি আপনার নামটা ওই মেহগনি ফলের তেতো এর বিপরীত। কথাটা বুঝতে আমার সেকেন্ড লাগলো। স্নায়ুতন্ত্র সতর্ক করে উঠল, মিষ্টি, এই বেটা তোর থেকেও এক কাঠি উপরে রে। এই ফাইজলামিটাই না করলো। আমি বনে রইলাম। ভদ্রলোক কাটা চামচে মিষ্টির টুকরো তুলে চিবোতে চিবোতে বলল, শুধুই মিষ্টি নাকি আগে পরে আরও কিছু আছে? ফারজানা মিষ্টি। এর মধ্যে মায়ের ডাক পড়ল। ভাবিও উপরে এসেছে, বলল, রুমে গিয়ে ফ্রেশ হবি, আজ আর যাওয়া হচ্ছে না। মিহির কিন্তু খুব করে বারণ করেছে, যেতে দিলে ফিরে এসে আমাকেই বকবে। আমার দিকে তাকিয়ে বলল ভাবি, মা তোমাকে ডাকছে মিষ্টি, তুমি যাও, এসব কিছু আমি নিয়ে যাব। মা আপুর ফিসফিসানিতে কানে আসে। দুলাভাইয়ের বন্ধু ফোনে দুলাভাইকে জানিয়েছে মেয়েটার বয়স কম হয়ে যায়, তাই দোদুল্যমান আছেন। তার মানে সবাই বুঝে নেয় পছন্দ হয়নি আমাকে। আপু মাকে বলছে, আরে পছন্দ হয়নি তা বলিনি, বয়স কম। আমি এগিয়ে গিয়ে বললাম, তোরাও না, লোকটা ভদ্রলোক, ওয়েল এডুকেট, তাই মার্জিতভাবে নাটা প্রকাশ করেছে। এখন কি আগের বারের মহিলার মতো সোজাসাপটা মুখের উপর বলে দেবে পছন্দ হয়নি? আর আমি কি সে পড়ি যে এটা শুনতেই তো আসছে। সেখানে আমার বয়স কত হতে পারে এই আইডিয়া ওনার ছিল না? ছিল না? এসব ক্ষেত্রে নীরবতা, তারপর এ সকল কথার মানে বুঝে নিতে হয় আপু। আপু নীরব থেকে অবশেষে সহমত পোষণ করলো। কয়েক মুহূর্ত পর বাবার কাছে গিয়ে আমার সিদ্ধান্ত জানাই। সকল প্রকার লজ্জা দ্বিধা কাটিয়ে মায়ের সামনে নির্ভয় চিত্তে বলি, বাবা, আমি আর বারবার বরপক্ষের সামনে যেতে চাই না। সামনে আমার অ্যাডমিশন। আমি এখন থেকেই মন দিতে চাই। এসব দেখাদেখি, প্রস্তুতি, চাপ সব মিলিয়ে আমার পড়াশোনাতেই ব্যাঘাত ঘটছে। আর একটা মেয়েকে ভালো করে বিয়ে দিলেই সব মিলে যায়, এমনটা তো আর এই সময়ে বলা যায় না। বিয়ের পর কত ঝামেলা, কত অসুখী সম্পর্ক দেখি চারপাশে। 6 মাস না যেতেই সালিশ বসে, মানিয়ে চলতে বলা হয়, দোষী খোঁজা হয়। এই মুহূর্তে থেমে দৃঢ় কণ্ঠে বললাম, আমি মনে করি প্রতিটা মেয়ের প্রথম কাজ হওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে তৈরি করা, নিজের ভবিষ্যৎটা শক্ত করে গড়ে নেওয়া উচিত। বিয়ে শাদী সবই সময় মতো ঠিক হয়ে যাবে। তাই প্লিজ বাবা, আমাকে এখন পড়াশোনাতেই ফোকাস করতে দাও। এই দেখাশোনার ঝামেলায় আমাকে জড়িও না আর। মা মুখ খোলার আগে বাবার সাথে সাথেই আমার মাথায় কোমলভাবে হাত রেখে মৃদু হাসলেন। শান্ত আশ্বস্ত করা কণ্ঠে বললেন, ঠিক আছে মা, তুই যা বলছিস সবই ঠিক।